জি, রেকর্ডিং শুরু হয়েছে। হ্যাঁ, জি, ঠিক আছে। আমরা মূল আলোচনায় গেলে আপাতত আমরা যে মাইক ইউজ ল্যাপটপটা অন করব না করো, আমি যদি। পরে গিয়ে বানিয়ে আসছি। আচ্ছা, সোহেল রানা ভাইয়ের সাথে পরিচয় হয় নাই, ঠিক আছে ভাই, পরিচয়টা দিয়ে নেন। সোহেল রানা ভাই, জি ভাই, আসছি। জি আসি ভাই। বললাম, আশা করি টপিকের টপিকের মাঝখানে আমরা কোনো কথা বলবো না আর কি। যদি কোনো প্রশ্ন থাকে আমরা হাত উঠাবো বা চ্যাট অপশন ওপেন আছে, আমি সেখানে দেখবো, আপনার প্রশ্নটা সেখানে করতে পারেন। আহ কথার মাঝখানে যখন কথা হয় তখন দেখা যায় যে মনোযোগটা নষ্ট হয়ে আর কি, কথার ফ্লোটা নষ্ট হয়ে যায়। তো আমরা আর দেরি না করি, অলরেডি 9:30 বেজে গেছে, আমরা শুরু করি। কন্টেন্ট, আসলে কন্টেন্ট বলতে আমরা কি বুঝি? কন্টেন্ট বলতে সাধারণভাবে আমাদের মাথায় সেট করা আছে যেটা যে প্রোডাক্ট, আমার যে সার্ভিস, সেটা হচ্ছে যে আমার কাস্টমারের সামনে দেখানো, প্রোডাক্টটা দেখানো। বাট ভালো কন্টেন্টের সঙ্গে কি আসলে এটা ভালো কন্টেন্ট? এটা না, ভালো কন্টেন্ট হচ্ছে সেটা যেটা আপনার কাস্টমারের মন ছুঁয়ে যাবে, যেটা আপনার কাস্টমারকে মানে বাধ্য করবে একরকম যে আমাকে আমার এই জিনিসটা লাগবেই লাগবে। ওইটাই হচ্ছে ভালো কন্টেন্ট। আর না হলে আপনার হচ্ছে যে যতই রংচঙে হোক, যতই কোয়ালিটিফুল হোক, যতই মানে কালারফুল হোক, মানে ওইটাকে আমি ভালো কন্টেন্ট বলতে পারবো না। অর্থাৎ আমার যদি কন্টেন্ট ভালো হইতে হয়, সেটার প্রথম শর্ত হইলো কাস্টমারের মনে আমার সেই কন্টেন্টটা জায়গা করে নিতে হবে, আমাকে জায়গা করে নিতে হবে। এখন একজন ই কমার্স বিজনেসম্যান হওয়ার জন্য টুলস বা হচ্ছে যে যেসব টেকনোলজি আছে সেগুলো অবশ্যই জানা প্রয়োজন, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে যে কাস্টমারের মাইন্ড বোঝা, কাস্টমারের সাইকোলজি বোঝা, কাস্টমার কি বলতে চায় সেটা হচ্ছে যে মানে বা কাস্টমারের মনের গভীরে পৌঁছাতে পারা। এটা হচ্ছে মূল পয়েন্ট। আপনার প্রোডাক্ট অনেক টপ নচ কোয়ালিটির, অনেক বেশি কোয়ালিটিফুল, তারপর হচ্ছে ধরেন আপনার প্রোডাক্টের মতো কারো কাছে নাই, আপনি পুরো ব্লু ওশেন, তারপর হচ্ছে যে আপনি অ্যাড ম্যানেজার বা অ্যাড জাতীয় যেসব টেকনিক্যাল টার্ম আছে সব অনেক ভালো বোঝেন, বাট আপনার কন্টেন্ট ভালো না। কাস্টমার আপনাকে অনলাইনের মধ্যে আপনাকে দেখতেছে না, আপনাকে দেখতেছে বলছে যে আপনার প্রোডাক্টটা ধরতে পারতেছে না, আপনার প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু সে আপনার কথা শুনতেছে, বাট বাস্তবে সে পরীক্ষা করতে পারতেছে না। এই কারণে দেখা যায় যে আমার কন্টেন্ট যদি ভালো না হয়, দিন শেষে আমার কোনো কিছুই কাজে দিবে না। এই কারণে অনেকে বলে যে কন্টেন্ট ইজ কিং, বাট আমি বলতে চাই কন্টেন্ট শুধু কিং না, কন্টেন্ট ইজ এভরিথিং। কন্টেন্টই সব। হ্যাঁ, কন্টেন্ট ছাড়া আপনার যত কিছুই ভালো থাক আসলে কোনো কাজের না আর কি। আর ভালো কন্টেন্ট সেটা হবে যেটা হচ্ছে কাস্টমার মানে বুঝবে যে, বুঝতে পারবে না যে আপনি তার কাছে বিক্রির জন্য আসছেন, কাস্টমার বরং ফিল করবে যে আপনি তাকে হেল্প করতেছেন। বা সে দেখার সাথে সাথে এটা বলে উঠবে যে মানে এটা তো আসলে আমার জন্যই, মানে এটা তো আমার দরকার। মানে এমন এমন অনেক সময় হয় না যে আমরা বলি না আল্লাহ হয়তো ওনাকে আমার জন্যই পাঠাইছে, জিনিসটা এরকম হইতে হবে যে এই জিনিসটা তো মনে হয় আমার জন্যই পাঠাইছে, এরকম একটা ফিল আসতে হবে। বিখ্যাত মার্কেটিং এর একটা প্রবাদ আছে, তো ওখানে বলছিল যে দ্য বেস্ট মার্কেটিং ইজ সরি, দ্য বেস্ট মার্কেটিং ডাজন্ট ফিল লাইক মার্কেটিং। মানে সবচেয়ে সেরা মার্কেটিংটা হইলো যেটা হচ্ছে মার্কেটিং এর মতো মনে হয় না, মানে যে জিনিসটা হচ্ছে যে মার্কেটিং এর মতো মনে হবে না, সেটা হচ্ছে বেস্ট মার্কেটিং। এখন হচ্ছে যে এটা জাস্ট শুরুতে বললাম যে আমাদের কেন মার্কেটিং বা যে কেন কন্টেন্ট সম্পর্কে, কন্টেন্ট স্ট্র্যাটেজি সম্পর্কে ডিপ নলেজ রাখা দরকার, এতটুকু আশা করি সকলের ক্লিয়ার। কারণ ই কমার্স বিজনেসে কেউ আমার প্রোডাক্ট ধরতে পারতেছে না, তারা দেখতেছে আমার কন্টেন্ট, তার মানে কন্টেন্টের মাধ্যমে তাদের মনে জায়গা করে নিতে হবে। এখন থেকে যেসব আলোচনা করবো এগুলো আপনারা একটু নোট করার চেষ্টা করবেন। আহ সেটা হচ্ছে আমরা প্রথমে জানবো কন্টেন্টের রকম ফের। কন্টেন্ট অনেক রকম হইতে পারে, টেক্সট কন্টেন্ট হইতে পারে, ইমেজ কন্টেন্ট হইতে পারে, অনেক রকম কন্টেন্ট আছে। এর মধ্যে কোনটা আমাদের জন্য বেস্ট হবে, কোনটা হচ্ছে যে সেরা, এই জিনিসগুলো আমরা এখন আলোচনা করব। তার আগে একটু সরি, তো তার আগে আমরা আলোচনা করার আগে আমরা একটু বলে নিই কি মানে কন্টেন্ট গুলো মূলত কি। টেক্সট কন্টেন্ট বলতে যেটা এগুলো আমরা সবাই বুঝি, এগুলো কঠিন কিছু না, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। যেটা হচ্ছে যে আমরা স্ট্যাটাস লিখি, ক্যাপশন লিখি, ওইটা হচ্ছে টেক্সট কন্টেন্ট। এটা দিয়ে হচ্ছে যে এটা আমরা কখন লিখবো, যখন হচ্ছে বিস্তারিত কিছু বুঝাইতে যাব। বিস্তারিত বলতে যেমন হইতে পারে আহ আমরা অনেকে ব্লগ লিখি ওয়েবসাইটে, ওইরকম হইতে পারে। যেমন আমার প্রোডাক্টের ক্ষেত্রে আমি যখন এঙ্গেজমেন্ট কন্টেন্ট, অর্থাৎ আমি তাকে ভ্যালু দিব, অর্থাৎ আমি তাকে বুঝাইতে যাচ্ছি, ধরেন আমি মধু নিয়ে কাজ করি, এখন আমি তাকে বুঝাইতে চাচ্ছি খাঁটি মধু চিনবো কিভাবে। হ্যাঁ, এই জাতীয় অনেক বড় একটা লেখা দিলাম যে এই টপিক, এই পয়েন্ট গুলো থাকলে এটা খাঁটি মধু, না থাকলে সেটা ভেজাল মধু। এই সম্পর্কে আমি লেখাগুলো দিলাম, এগুলো হইতে পারে আমার টেক্সট কন্টেন্টে। ইমেজ কন্টেন্ট কি, যেটা হচ্ছে পোস্টার। আবার ইমেজ কন্টেন্টে কিন্তু আপনার টেক্সট কন্টেন্ট অটোমেটিক চলে আসে, কারণ আমরা বেশিরভাগ দেখা যায় যে একটা পোস্টার দিয়ে তো আর ক্যাপশন ছাড়া লিখি না, ক্যাপশনও কিছু না কিছু লিখি, বা ইমেজের মধ্যেও কিন্তু কিছু লিখে থাকে।
এরপরে আছে অডিও কন্টেন্ট। এটা একসময় ছিল জনপ্রিয়, এখন নাই তেমন। যেমন হচ্ছে আগে রেডিওতে হচ্ছে বিজ্ঞাপন দিত সেটা। তারপর এখন যে পডকাস্ট গুলো দেখি আমরা, এগুলো একসময় হচ্ছে অডিও ভার্সন ছিল, এখন যদিও ভিডিও ভার্সনটা বেশি জনপ্রিয়। তো অডিও কন্টেন্টটা এখন আসলে আমাদের জন্য, মানে আমাদের সাবকন্টিনেন্টে এটা আসলে প্রয়োজন নাই। ভিডিও কন্টেন্টের বেলায় যখন আসি তখন হচ্ছে এটা হচ্ছে বেস্ট সলিউশন। কেন বেস্ট সলিউশন বলতেছি? কারণ এক ভিডিও কন্টেন্টে আপনার যে টেক্সট যেটা আছে সেটা তো, ক্যাপশন তো আপনি অবশ্যই লিখতেছেন, টেক্সট চলে আসতেছে, ইমেজও আসতেছে ভিডিওর মধ্যে, অডিও কিন্তু আসতেছে, ভয়েস তো আসতেছে, পাশাপাশি আবার ভিডিও আসতেছে। মানে একটা কন্টেন্টের মধ্যে সবগুলো আসতেছে, একের ভিতর সব। এই কারণে অ্যাড রানের জন্য বা সব সার্বিক বিবেচনায় কন্টেন্ট হিসেবে বেস্ট বলা হয় ভিডিও কন্টেন্টকে। কন্টেন্ট করলে আপনার বাকি সব জিনিসগুলো আছে সেগুলো এখানের মধ্যে অটোমেটিক চলে আসবে। এর এটা গেল আমাদের। কেউ কি কিছু বলছিলেন? আচ্ছা, এটা গুলো আমাদের কন্টেন্টের প্রকারভেদ। এবার আমরা, ভাই আমরা হচ্ছে মাইকটা মিউট করে ফেলি, সাউন্ড আসতেছে ভাই। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। আপনাদের যারা প্রশ্ন থাকবে তখন জি, হচ্ছে সবাইকে মিউট প্রশ্নটা করে দেন, জানাবেন। তাহলে ভালো হবে। মিজানুর রহমান ভাই, ভাই হোস্টটা আপনার কাছে চলে গেছে, আমার এখান থেকে ইয়ে হয়ে গেছে, আপনি একটু মিউট করে দেন সকলকে। জি ভাই, জি ভাই। আপনাকে হোস্ট দেওয়া তো আমার এখান থেকে চলে গেছে আর কি। আপনি একটু মিউট করে দেন। তো এখন হচ্ছে যে আমরা আস্তে আস্তে আমাদের কন্টেন্টের মূল সাইকোলজি বা সাইকোলজি ফ্রেমওয়ার্কে যাব। পার্ট 2 সেটা হচ্ছে কোর কন্টেন্ট সাইকোলজি ফ্রেমওয়ার্ক। অর্থাৎ একটা কন্টেন্টে কি কি থাকতে হবে, কি কি না থাকলে মানে একটা কন্টেন্ট সফল কন্টেন্ট হবে না। তো নাম্বার 1, কন্টেন্টের 5টা মূল উপাদান থাকতে হবে। 5টা মূল উপাদান, যে উপাদানগুলো থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার কন্টেন্ট একটা ভালো কন্টেন্ট, আপনার কন্টেন্ট একটা সফল কন্টেন্ট, উইনিং কন্টেন্ট হইতে পারে। আর বাদ বাকি যদি এগুলো মিস থাকে তাহলে বুঝতে হবে যে আপনার কন্টেন্টের সমস্যা আছে, আপনার কন্টেন্ট নিয়ে আরো কাজ করতে হবে। তো আমরা কথা না বাড়াই প্রথমত চলে যাই। নাম্বার 1, রিয়েলিস্টিক কন্টেন্ট। অর্থাৎ কি, আমার কন্টেন্ট গুলো বাস্তব ভিত্তিক কন্টেন্ট হইতে হবে। অর্থাৎ আমরা অনেক স্ক্রিপ্ট, অনেকে বানাইতে গিয়ে স্ক্রিপ্টেড করে ফেলি, অতিরঞ্জিত করে ফেলি। আহ মানে অতি বেশি এমন কিছু করে যেটা নিয়ে আসি যেটা হচ্ছে যে অ্যাক্টিং বোঝা যায় আর কি। এটা কিন্তু এখন মানুষ মানে পছন্দ নিতে পারে না, মানুষ এখন সব বুঝে। যেমন টিভিতে হচ্ছে যে শাহরুখ খান বা সালমান খান হচ্ছে যে ক্রিমের অ্যাড দেয়, এটা কিন্তু সকলেই জানে যে ওরা এটা ইউজ করে না, এটা জাস্ট মার্কেটিং, মার্কেটিং হিসেবে ওরা করতেছে। বাট ওই হিসেবে যে শাহরুখ খানের যে ব্র্যান্ড ভ্যালু, ওদের তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, ওইটা কিন্তু আমাদের মনে প্রভাব ফেলতেছে না। একই ভাবে আপনারা দেখবেন যে অনেকে হচ্ছে যে গ্যাস্ট্রিক পাউডার সেল করে। গ্যাস্ট্রিক পাউডার সেল করার সময় বিভিন্ন আলেমদের উদ্ধৃতি গুলো দিয়ে দেয়। অর্থাৎ অনেক আলেমে হচ্ছে যে এই মেথিমিক্স এর কথা বলছিল, যে হাদিসে আছে মেথিমিক্স এর এটা একটা সুফল। ওই ক্লিপ গুলো কেটে কেটে ওনারা হচ্ছে যে অ্যাড রান করে। তো এটা কিন্তু বেশিরভাগ মানুষই জানে যে হচ্ছে ওই আলেমটা, ধরেন মিজানুর রহমান আজহারি বা শেখ আহমদুল্লাহ, যেই হোক, যে উনি যে বিক্রি করতেছেন এটা কিন্তু বেশিরভাগই বুঝে। অন্তত যারা শিক্ষিত মানুষ আমাদের ব্যাপারটা, তারা কিন্তু জানে যে মিজানুর রহমান আজহারি বা শেখ আহমদুল্লাহ এই গ্যাস্ট্রিক পাউডার বা মেথিমিক্স পাউডার ওনারা সেল করতেছে না, ওনাদেরকে জাস্ট ইউজ করা হয়েছে এর জন্য। তো স্ক্রিপ্টের জিনিসগুলো মানুষ আসলে ওইভাবে খায় না। একসময় দেখা যেত সেজন্য মুভি দেখে মানুষ কান্না করলো, এখন হচ্ছে যে ওই সিন মানে ওইরকম ফিলিংসটা আর আসে না, কারণ সবাই বুঝে যে এটা স্ক্রিপ্টেড। ওই কারণে আপনাকে সবসময় ন্যাচারাল থাকতে হবে, একদম যেটা মানে একদম ন্যাচারাল, কোনো কৃত্রিমতা আনা যাবে না। এর মধ্যে আমি একটা আরো ভালো উদাহরণ দিতে পারি। ঘরের বাজার জামশেদ মজুমদার ভাই, ওনার যে কথা বলার স্টাইল, উনি অনেক বেশি হাত নাড়ে বা আহ, আহ, একটু অন্যভাবে কথা বলা আর কি, যেটা হচ্ছে মানে অনেকে সবাই পছন্দ করে। বাট ওনার যে কথা বলার স্টাইল, এটা কিন্তু ওনার জন্য ন্যাচারাল, উনি কিন্তু এটা অ্যাক্টিং করে না, বা উনি কিন্তু এটা স্ক্রিপ্ট করে একই পরিকল্পনা করে ওইভাবে করে, এরকম না বিষয়টা, এটা ওনার জন্য হচ্ছে ন্যাচারাল। বাট অনেককেই দেখা গেছে, যারা হচ্ছে যে মানে ঘরের বাজারে কন্টেন্ট যখন, ওদের যখন বিজনেস হাই, তখন ওদেরকে কপি করতে গিয়ে জামশেদ মজুমদারকে কপি করতে চায়, ওনার মতো করে কথা বলতে চায়। বাট এটা কিন্তু তখন আর কাজ করে না, কারণ মানুষ জানে যে এটা হচ্ছে স্ক্রিপ্টেড। মাঝখান দিয়ে রমজানে হচ্ছে যে উনি মধু খাওয়ার, মধু নাকি শরবত খাওয়ার কিছু একটা, এই খাওয়ার একটা ফিলিং নিয়ে একটা এক্সপ্রেশন দিছিল, এটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল। তো ওইটাকে দেখে দেখে অনেকেই হচ্ছে যে ওনাকে কপি করে ফুল হুবহু সেম, মানে ওনাকে কপি করে একটা কন্টেন্ট বানাইছে, যে খাই বলতেছে মানে অসাধারণ, এরকম আগে কখনো খাই নাই, এটা জোস তো এরকম একটা। বাট ওনার মতো তো আসে নাই, বা যারা দেখছে ওরা বুঝতে পারছে যে এরা কপি করতেছে। এর কারণে কি হয়েছে, আপনার সেল তো আসে না,
দীর্ঘমেয়াদে আপনার ব্র্যান্ড ভ্যালু যেটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়, ইউনিকনেস থাকে না, ব্র্যান্ড ভ্যালু নষ্ট হয়ে যায়। তো এই কারণে নাম্বার ওয়ান পয়েন্ট সেটা মাথায় গেঁথে নেন, সেটা হচ্ছে আমাদেরকে রিয়েলিস্টিক কন্টেন্ট বানাইতে হবে, স্ক্রিপ্টেড কন্টেন্ট বানানো যাবে না, ভুলেও না। নাম্বার টু, সেটা হচ্ছে ট্রাস্টেড কন্টেন্ট। আমার কন্টেন্ট এমন হইতে হবে যাতে বিশ্বাসযোগ্য হয়। অনেকেই দেখা যায় এই চুল পড়ার সমাধান সমাধান যারা হেয়ার সলিউশন ইয়ে করে, অনেক কন্টেন্টে দেখা যায় যে মানে অতিরিক্ত, ঠিক আছে আপনার প্রোডাক্টটা ভালো, আপনার সার্ভিসটা ভালো, বাট অনেকে দেখা যায় যে মানে 7 দিনে চুল মানে চুল পড়া বন্ধ হয়ে যাবে গ্যারান্টি। বাট প্র্যাকটিক্যালি আমি যখন চিন্তা করি 7 দিনে একজন মানুষের চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু পসিবল না। চুল পড়া কমতে পারে, বাট বন্ধ হয়ে যাবে এটা পসিবল না, মানে মাত্র 7 দিনে। তো এমন কিছু কথা বলা যাবে না যার কারণে হচ্ছে যে আমাকে হচ্ছে যে কাস্টমার হচ্ছে অবিশ্বাস করে বা আমার প্রতি বিশ্বাসটা উঠে যায়। এই কারণে হচ্ছে যে ট্রাস্ট বাড়ানোর জন্য আমি যেটা বলবো একদম সত্য বলবো, পাশাপাশি আমার রিভিউ গুলো শেয়ার করতে পারি। কাস্টমারকে ধরেন প্রোডাক্ট যাওয়ার পর 2-3 দিন কাস্টমারকে নক দিলাম যে ভাই প্রোডাক্ট পাইছেন কিনা, সবকিছু ঠিকঠাক ছিল কিনা। তো উনি তো পজিটিভ নেগেটিভ কিছু একটা বলবে। যদি পজিটিভ বলে তখন সেটা হচ্ছে আমি স্ক্রিনশট নিয়ে আমি সেটা হচ্ছে ইমেজ কন্টেন্ট হিসেবে, রিভিউ হিসেবে আমি ইউজ করতে পারি আমার কন্টেন্টের মাঝে। আর সবচেয়ে বেটার হয় যদি ভিডিও কন্টেন্ট আমি নিতে পারি, ভিডিও রিভিউ। এখন দেখা যায় যে ভিডিও রিভিউ তো মানে কেউ কেউ এমনি এমনি দিতে চায় না, বা এটা একটা বিরক্তির কাজ। সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে, একটা অফার ক্রিয়েট করতে হবে যে আহ, মানে যদি হচ্ছে যে কেউ আমাদেরকে ভিডিও রিভিউ দেন, তাহলে হচ্ছে যে নেক্সট অর্ডারে আপনার জন্য হচ্ছে 10% ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট, এটা আপনার প্রফিটের উপর নির্ভর করে একটা অফার ক্রিয়েট করবেন। বা এমন দিতে পারেন যে ডেলিভারি চার্জ ফ্রি যদি কেউ ভিডিও রিভিউ দেয়। এখন ভিডিও রিভিউ দিলে হবে কি, মানে মানুষ কিন্তু জানে যে আপনি সেল করার জন্য আসছেন, এখন আপনার প্রোডাক্টকে তো আপনি খারাপ বলবেন না, কিন্তু অন্য একজন কাস্টমার যখন হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে ভালো মন্তব্য দিবে, ওইটা মানুষের সাইকোলজিতে গেঁথে যায়, মানুষ সহজে বিশ্বাস করে সেটাকে। তো ভিডিও কন্টেন্ট বা ভিডিও রিভিউ গুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা হচ্ছে যে অফার দিয়ে হইলেও শুরু থেকে হচ্ছে যে রিভিউ গুলো কালেক্ট করবো। নাম্বার থ্রি, সেটা হচ্ছে অথেন্টিক কন্টেন্ট। অথেন্টিক কন্টেন্ট এটা হচ্ছে যে অনেকটাই হচ্ছে রিয়েলিস্টিক কন্টেন্টের মধ্যে আমি আলোচনা করে ফেলছি, যেটা হচ্ছে যে ইউনিকনেস থাকতে হবে, স্বতন্ত্র হইতে হবে, কাউকে কপি করা যাবে না। আমারটা মানে আমার বিজনেসে আমি হব মডেল, আমার স্টাইলেই হবে আমার কন্টেন্ট, মানে কাউকে কপি করবো না। আমি এখন যেভাবে কথা বলতেছি ধরেন ওইভাবেই বলবো। ধরেন অনেকে দেখা যায় আপনি যদি সবসময় হচ্ছে পাঞ্জাবি টুপি পরে থাকেন, ভালো, তাহলে হচ্ছে আপনি কন্টেন্টও পাঞ্জাবি টুপি পরেন, সমস্যা নাই। বাট আপনি যদি রেগুলার শার্ট প্যান্টে অভ্যস্ত থাকেন, ধরেন সবসময় শার্ট প্যান্ট পরেন, তাহলে হচ্ছে আপনি কন্টেন্টও শার্ট প্যান্ট পরে আসেন বা ফর্মাল ভাবেই আসেন। ও but এমন যেন পাঞ্জাবিও করতে পারেন, সমস্যা নাই, বাট এমন যেন না হয় যে কৃত্রিমতা চলে আসে যে আমি কন্টেন্টে আসতেছি এই জন্য আমি একদম পাঞ্জাবি পরে টুপি লাগাই আসলাম। এমন যাতে মানে মানে স্ক্রিপ্টেড বা শুধুমাত্র কন্টেন্টের জন্য কিছু না হয়। আমার ভ্যালু থাকতে হবে, আমার নিয়ত থাকতে হবে যে আসলে আমি যদি যেটাই চিন্তা করতেছি এটা তো আসলে আমাদের ইসলামের বাইরে না। এখানে যেহেতু সবাই মুসলিম ওই হিসেবে বলি যে আমাদের বিজনেস বলেন বা যেটা দুনিয়াবি যে কাজগুলো করছি সেটা তো আসলে আমার দিনের বাইরে না, সবগুলো হচ্ছে ইসলামের মধ্যে। আপনি ভ্যালু দেন, আপনি হচ্ছে যে সঠিক প্রোডাক্টটা দেন, কাউকে ঠকাবেন না, সঠিক প্রোডাক্ট দিয়ে হেল্প করেন, আপনি এটাই ইসলামের কাজ। এটা কিন্তু ইসলামের কাজের বাইরে না। ইসলামের মধ্যে যে এই ব্যবসার মধ্যে যে বরকত আছে, এই ব্যবসাকে উৎসাহিত করা হয়েছে, এই জন্য আপনার ড্রেস আপে চেঞ্জ করতে হবে বা কৃত্রিমতা আনতে হবে, এগুলো কিন্তু কখনো করা যাবে না। বরং ন্যাচারাল থাকতে হবে, অথেন্টিক হইতে হবে, কাউকে কপি করা যাবে না। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, যারা হচ্ছে যে চাইনা প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাদের জন্য এটা উপকারী হবে। দেখা যায় যে চাইনা প্রোডাক্ট নিয়ে যারা কাজ করে বেশিরভাগই দেখা যায় যে চাইনা থেকে একটা ভিডিও বানাই দেয়। চাইনিজ পিপল যারা আছে ওরা ওদের কোনো টেকনোলজি মানে ধরেন কি বলে গ্যাজেট আইটেম, ওইটা গ্যাজেটটা দিয়ে হচ্ছে যে চাইনিজটা বা ওরা যে ভিডিওটা করে দিছে ওইটা দিয়ে হচ্ছে যে আপনি অ্যাড রান করতেছেন। এখন চিন্তা করেন এই প্রোডাক্টটা নিয়ে ধরেন আপনার বাজারে কম্পিটিটর আছে 50 জন। এখন 50 জনের ধরেন আমি 50 জন 10 জন, 10 জন হচ্ছে যে অনলাইনে অ্যাড রান করতেছে। এখন 10 জনই আপনার হচ্ছে একই কন্টেন্ট ইউজ করতেছেন। এখন দিন শেষে দেখা যাবে আপনি প্রথম দিকে হয়তো কিছু সেল পাইতে পারেন, যারা হট কাস্টমার তারা নিয়ে নিবে, কিন্তু যারা কোল্ড কাস্টমার যাদেরকে আপনি আস্তে 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 হট করতে চাচ্ছেন, তারা আমার পেজেও দেখতেছে এক কন্টেন্ট, আপনার পেজেও এক কন্টেন্ট, ওই ভাইয়ের পেজেও এক কন্টেন্ট, অমুক ভাইয়ের পেজেও এক কন্টেন্ট। ওরা মানে আপনার থেকে কেন নিবে, সবার পেজে তো ওরা এক কন্টেন্ট দেখতেছে। আর লিটারেলি ওরা হচ্ছে যে বিরক্ত হয়ে যায়। ধরেন আপনি হচ্ছে যে এডুকেটেড পার্সন কে টার্গেট করছেন, আমিও কিন্তু এডুকেটেড পার্সন কে টার্গেট করি, যেহেতু প্রোডাক্ট এক আমাদের টার্গেটিং এক হবে। তো আমি যে অ্যাডটা দেখাইলাম, ধরেন আমি ধরেন আপনার একটা আমার এখানে আসলো, আমি কাস্টমার, আমি আপনার পুরো একটা দেখছি 1 মিনিট, কিন্তু আমার আগ্রহ নাই, আমি নিব না, আমি স্কিপ করে চলে গেছি। এখন মিজান ভাই ধরেন হচ্ছে যে উনিও একই প্রোডাক্ট বিক্রি করে, উনি হচ্ছে আমাকে টার্গেট করছে। এখন এই ভিডিওটা কিন্তু আমি আগে দেখছি, আমি যখন কোন পেজ থেকে আসছে সেটা আমি পরে দেখবো, আমি আগে কন্টেন্ট দেখবো, মানুষের ফেস দেখবো।
যখন দেখবো যে প্রথম 3 সেকেন্ড বা 5 সেকেন্ড দেখলাম যে এই কন্টেন্টটা আমি দেখছি, আমার প্রয়োজন নাই, আমি স্কিপ করে চলে যাবো, আমি কিন্তু পুরো কন্টেন্টই দেখতেছি না, তার মানে আমি আপনার টার্গেটিং থেকে পুরো বাইরে চলে গেছি। তো এই ক্ষেত্রে সেজন্য খেয়াল রাখতে হবে, মানে একই কন্টেন্ট বা কপি কন্টেন্ট ইউজ করা যাবে না। আবার একই বিষয়টা কাটে আমরা অনেক সময় দেখা যায় যে প্রথম দিকে খুব ভালো সেল করি একটা উইনিং কন্টেন্ট দিয়ে, পরে যখন যত সময় যায় দেখা যায় যে আমার সেল বাড়তেছে না, বরং সেল আরো কমতেছে, ডলার কস্ট বেড়ে যাচ্ছে, মানে আমি সমস্যা খুঁজে পাচ্ছি না। কিন্তু দেখা যায় যে আমি এক কন্টেন্ট, যে উইনিং কন্টেন্ট যেটাকে ধরছি, এটা 6 মাস চলে গেছে, আমার কন্টেন্ট একটাই, ওইটা দিয়ে আমি অ্যাড রান করতেছি, আমার কন্টেন্ট চেঞ্জ করা হয় নাই। এটা কিন্তু অনেক বড় সমস্যা। ওই আগেরটার মতো একই ব্যাপার, যে যারা একবার দেখছে ওরা হচ্ছে যে আর একবার যখন একই কন্টেন্ট আসতেছে স্কিপ করে চলে যাচ্ছে, ওরা মনোযোগী দিচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যদি আপনি ভিন্ন ভিন্ন কন্টেন্ট দিতেন, সে হয়তো একটু দেখতো, দেখি কি বলে। তো দেখি কি বলে, সে একটা কন্টেন্ট দেখলো, দুইটা কন্টেন্ট দেখলো, তিনটা চারটা দেখলো, তখন তার মধ্যে আসতে মানে অটোমেটিক একটা হচ্ছে যে আগ্রহ তৈরি হয়ে যাবে। সে মানে আপনার প্রোডাক্টের প্রতি, সার্ভিসের প্রতি অজান্তে একটা আগ্রহ তৈরি হবে, সে আপনার কাস্টমারে পরিণত হয়ে যাবে যদি আপনি অ্যাপ্রোচ করতে পারেন বাকি মেথড গুলো ঠিকভাবে। এই কারণে আমাদের একই কন্টেন্ট বেশি দিন রাখা যাবে না, পাশাপাশি কপি কন্টেন্ট করা যাবে না। এটা হলো 4 নাম্বার পয়েন্ট, সরি 3 নাম্বার পয়েন্ট। এবার 4 নাম্বার পয়েন্ট, পেইন পয়েন্টে ফোকাস করতে হবে। পেইন পয়েন্টে ফোকাস করতে গিয়ে দেখা যায় যে আমরা কাস্টমারের পেইন পয়েন্ট নিয়ে কথা বলতে হবে, এটা আমরা সবাই জানি, কিন্তু কাস্টমারের পেইন পয়েন্ট কি সেটা আসলে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। ভালোভাবে বোঝার জন্য কাস্টমারের সাইকোলজি বুঝতে হবে, অর্থাৎ সে কিভাবে চিন্তা করে, সে কোন জিনিসটা পছন্দ করে, সে কোন জিনিসটাতে বিরক্তি ফিল করে, বোরিং ফিল করে, এগুলো আমাকে জানতে হবে। এখন এই জিনিসটা যদি আমি জানতে চাই, আমার কিন্তু কাস্টমারের সাথে খুব মানে ক্লোজলি মিশতে হবে। কারণ অফলাইনে ধরেন সবার জন্য মিশাটা খুব সহজ বিষয় না, হয়তো কঠিন। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, আমরা অনলাইনে মিশতে পারি। অনলাইনে কিভাবে মিশবো, সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের, আপনার সার্ভিসের সার্ভিস ভিত্তিক কিছু গ্রুপ অনলাইনে আছে, ফেসবুকে আছে। যেমন আপনারা হচ্ছে যে যারা হচ্ছে বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, একটা ভাই বললো, কোন ভাই বলতে ভুলে গেছি। তো আপনারা দেখবেন যে বাচ্চার মা ও বাচ্চার যত্ন বা নবজাতকের যত্ন, এই জাতীয় বিভিন্ন গ্রুপ থাকবে ফেসবুকে, যেখানে হচ্ছে যে বাচ্চাদের যত্ন নিয়ে মা বাবারা হচ্ছে বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন হচ্ছে যে সমস্যা নিয়ে পোস্ট করে। এই সমস্যাগুলো দেখবেন, যেহেতু আপনি বাচ্চাদেরকে নিয়ে এই কাজ, তাহলে আপনার হচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারা তো আর কিনবে না, কিনবে বাচ্চার অভিভাবক। এখন বাচ্চার অভিভাবকের যে সমস্যাগুলো বাচ্চা কেন্দ্রিক, সে আপনার প্রোডাক্টের সাথে রিলেটেড, সেগুলো আপনি কথা বলতে হবে। ধরেন আহ যারা হচ্ছে যে হেয়ার অয়েল নিয়ে কাজ করে, তারা হচ্ছে যে হয়তো অনেকে অনেক কন্টেন্ট করে যে আমার হেয়ার অয়েলটা কেন খাঁটি সেটা করার চেষ্টা করে, বা আমার এখানে কি কি উপাদান ইউজ করছি। এখন ভাই কাস্টমারের তো ঠেকা পড়ে নাই যে মানে আপনি কি কি উপাদান দিচ্ছেন, এখন ওই উপাদানের কি কি সুবিধা, ওটাতে কি ভিটামিন আছে, ওই ভিটামিন আমার চুলের জন্য কিভাবে হেল্প করবে। ওর তো এত ঠেকা পড়ে নাই যে ও আপনার প্রোডাক্ট নিয়ে এত পরিমাণ ঘাটাঘাটি করবে, বরং আপনার প্রোডাক্ট নিয়ে আপনাকে ঘাটাঘাটি করতে হবে। এখন ও তো এগুলো দেখবে না, আপনি কি দেখাইতে হবে, আপনি বলতে পারেন যে হচ্ছে ধরেন আপনি জব হোল্ডার ওমেনদেরকে নিয়ে কাজ করেন, যেহেতু চুলের সমস্যা মেয়েদের বেশি। তো সেক্ষেত্রে দেখা যায় যে যারা হচ্ছে হিজাব ইউজ করে, হিজাব ইউজ করলে দেখা যায় যে দীর্ঘক্ষণ যখন 6 থেকে 8 ঘন্টা হিজাব ইউজ করতেছি, আমার মাথার চুলগুলো ঘামাচ্ছে। ঘামানোর ফলে মানে চুলের যে পুষ্টি সেগুলো হচ্ছে আস্তে আস্তে পায় না, বা স্ক্যাল্প গুলো দুর্বল হতে থাকে, চুল ঝরতে থাকে। আবার যারা হিজাব ইউজ করে না, তারা হচ্ছে যখন রাস্তা দিয়ে যায়, ধুলাবালু যায়, ধুলাবালুতে পড়ে তখন হচ্ছে চুলের স্ক্যাল্প গুলো দুর্বল হইতে থাকে, তখন চুল ঝরে। এখন আপনি এই সমস্যাগুলো নিয়ে কথা বলেন যে হিজাব ইউজ করার পরেও কিভাবে হচ্ছে যে চুলের যত্ন নিতে পারেন, বা এই কর্মজীবী নারীরা হচ্ছে যে চুলের যত্ন কিভাবে নিতে পারেন, এই জাতীয় বা আমি তো হচ্ছে হেয়ার সলিউশন নিয়ে কাজ করি না, আপনারা যারা কাজ করেন তারা হচ্ছে নিজের ইন্ডাস্ট্রিতে, নিজের প্রোডাক্টে, নিজের গ্রুপগুলোতে এভাবে ঘাটাঘাটি করে দেখবেন যে আসলে কাস্টমারের পেইন পয়েন্ট কি, কাস্টমারের সমস্যা কি। তো এই বিষয়ে গ্রামীণ ফোন একটা উদাহরণ আমি গত ক্লাসেও দিছিলাম, তো এই ক্লাসেও দিই যেহেতু অনেকেই মিস করছেন। সেটা হচ্ছে গ্রামীণ ফোনের মতো একটা প্রতিষ্ঠান, অনেক বড় প্রতিষ্ঠান যেটাকে আমরা চিনি, তারা গত বছর 2024 সালে সম্ভবত একটা বড় একটা সমস্যায় পড়ছিল। অনলাইনে একটা হাইপ উঠছিল যে সবাই ওদেরকে বয়কটের ডাক দিছিল। বয়কটের ডাক দিছিল কেন, যে সবাই অন্যান্য সিম কোম্পানি গুলো যেই অফার গুলো যেই দামে দিচ্ছে, গ্রামীণ ফোনে এর চেয়ে অনেক বেশি দাম। তাহলে সবাই হচ্ছে যে বয়কটের দিচ্ছে, যে গ্রামীণ ফোন আর ইউজ করবো না, গ্রামীণ ফোন অনেক বেশি দাম রাখে। তো ওই পর্যায়ে গ্রামীণ ফোনের সিইও একটা মিটিং ডাকছে। মিটিং থেকে সবার সাথে পরামর্শ করছে, পরামর্শ করে এমন একটা সিদ্ধান্ত নিছে, যে সিদ্ধান্তের কারণে গ্রামীণ ফোন এখনো টিকে আছে এবং ব্র্যান্ড হিসেবে টিকে আছে এবং রাজত্ব করতেছে। কি সিদ্ধান্ত নিছে, উনি কি দাম কমাই দিছে? না, উনি চিন্তা করছে ওনার আশেপাশে সবাই হচ্ছে হাই ক্লাস পিপল, কিন্তু বাংলাদেশের সবাই তো হাই ক্লাস পিপল না, গ্রামীণ ফোনের ইউজার সবাই তো হাই ক্লাস পিপল না।
তো উনি চিন্তা করছে যে বাংলাদেশের বেশিরভাগ গ্রামীণ ফোন ইউজার যারা তারা হচ্ছে সাধারণ আমজনতা, আমার আপনার মতো সাধারণ মানুষ। ওদের সাইকোলজি বুঝতে হলে আমার ওদের সাথে মিশতে হবে। তো উনি ওদের সাথে মিশার জন্য হচ্ছে যে গ্রামগঞ্জে, তারপর হচ্ছে পাহাড়ি অঞ্চলে, মাঠে ঘাটে বিভিন্ন স্থানে গেছে। বিভিন্ন স্থানে ওনাদের সাথে চা খাইতে, আড্ডা দিচ্ছে। আড্ডা দিতে দিতে আহ গ্রামীণ ফোনের ইস্যু না, সিমের বা নেটওয়ার্কের ইস্যু গুলো তুলে আনছে, আলোচনা তুলে আনছে। তো আলোচনার মাঝখানে দেখা গেছে, সরি, আলোচনার মাঝখানে দেখা গেছে যে সবাই বলতেছে যে, মানে যখন তাদের সমস্যাগুলো বলতেছে যে পাহাড়ি অঞ্চলগুলোতে নেটওয়ার্ক নাই, কথা বোঝা যায় না। তারপর হচ্ছে গ্রামে যে অঞ্চল, গ্রাম এলাকায় নেটওয়ার্ক ঠিক মতো নাই, কথা ক্লিয়ার না, এই সমস্যাগুলো উনি ওই সমস্যাটা নোটিস করছে এবং ওই অনুযায়ী কন্টেন্ট করছে, ওই সমস্যাটার সমাধান করছে। এখন দেখা যাবে যে গ্রামীণ ফোন কিন্তু সব জায়গায় ওদের দাবি মতো কি, যে ফাস্টেস্ট নেটওয়ার্ক এবং সব জায়গায়, সেজন্য ওদের থিম চলো বহুদূর, মানে যেখানেই যান না কেন নেটওয়ার্ক কিন্তু ফার্স্ট ক্লাস থাকবে। ওরা ওই সমস্যাটা সমাধান করছে, কাস্টমারের পেইন পয়েন্ট ধরছে, যার কারণে ওরা এখনো রাজত্ব করতেছে, ওরা এখনো টিকে আছে। আহ, এবং নাম্বার 5, এটা হচ্ছে কাস্টমার পেইন পয়েন্ট নিয়ে কথা বলা, সেটা হচ্ছে নাম্বার 4। এবং নাম্বার 5 সেটা হচ্ছে পাওয়ার ওয়ার্ডস। কিছু পাওয়ার ওয়ার্ড ইউজ করতে হবে, এমন কিছু ওয়ার্ড ইউজ করতে হবে যেটা আগে কেউ ইউজ করে নাই। ইউজ করে নাই বলতে ইউজ করছে বাট ওইভাবে প্রতিষ্ঠিত না। যেমন আমি উদাহরণ দিলে বুঝবেন, আমি আবারও ঘরের বাজারের কাছে যাচ্ছি। সেটা হচ্ছে মধু যে মধু যে বসে, এই জিনিসটা কিন্তু অনেকদিন পর্যন্ত আমাদের উদ্যোক্তারা লুকাইতে চাইতো, কেন যারা মানে যদিও এটা হচ্ছে তাদের হাত নাই, বাট ওরা লুকাইতে চাইতো মানে এই জিনিসটা। যে কারণে দেখা যাইতো মধু বসার যে প্রসেসটা, মধু বসতে এটা যে আসলে এই জিনিসটা কাস্টমারও বুঝতো না, বা উদ্যোক্তারা হচ্ছে বোঝানোর চেষ্টা করতো না আর কি। জামশেদ মজুমদার ভাই উনি একটা পডকাস্টে বলতেছিল যে আল্লাহ যে জিনিসটা বসাই দিচ্ছে সেই জিনিসটা আমি দ্বারা করবো কেমনে, মানে যেটা বসাই দিছে আল্লাহ সেটা আমি বসানো অবস্থায় বিক্রি করবো, আমি তো কিছু করি নাই, এখানে তো আমার কিছু করার নাই। আল্লাহ আল্লাহ বসাইছে, এটা আল্লাহ জানে, এখন আমি ওইভাবেই সেল করবো। উনি ফার্স্ট অফ অল ইন্টারনেটে এসে, এরাই কেউ করছে কিনা আমি জানি না, বাট আমি ওনার মাধ্যমেই দেখছি, বা ইন্ডাস্ট্রি লেভেলে ওনার মাধ্যমে গেছে এটা, যে উনি একটা ওয়ার্ড ইউজ করছে। ওয়ার্ডটা কি? ক্রিম হানি। বসা মধুটাকে উনি ইন্ডাস্ট্রিতে নিয়ে গেছে ক্রিম হানি। এই ক্রিম হানি, এই শব্দটা এতটা পাওয়ারফুল ছিল এবং উনি এতটা ট্রান্সপারেন্ট ছিল, নিজের জায়গায় স্বচ্ছ ছিল, সত্যবাদী ছিল, যার কারণে উনারটা পুরো একটা ব্র্যান্ড দাঁড়ায় গেছে। এবং মধুর বাজারটা উনি কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে, এটা কিন্তু আপনারা জানেন না জানি না। মধু এখন আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার পিছনে ঘরের বাজারের ভূমিকা অনেক বেশি। তো যেটা বলতেছিলাম, আপনার ইন্ডাস্ট্রিতেও কিছু পাওয়ার ওয়ার্ড আছে, এটা আপনাকে ইউজ করতে হবে। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে আমার ইন্ডাস্ট্রিতে পাওয়ার ওয়ার্ডটা আমি খুঁজে পাবো কিভাবে? কয়েকটা কাজ করতে পারেন। প্রথমত, বাংলাদেশে হিসেবে দারাজ আছে সবচেয়ে বড় একটা অনলাইন প্ল্যাটফর্ম, ওখানে যাবেন, আপনার প্রোডাক্ট নিয়ে সার্চ করবেন, আপনার প্রোডাক্ট নিয়ে যে ক্যাপশন, সেলাররা ক্যাপশন দেয়, ভিডিও কন্টেন্ট আছে, কন্টেন্ট গুলো দেখবেন, রিভিউ দেখবেন, কমেন্ট দেখবেন, তারপর হচ্ছে কাস্টমারের কোয়েশ্চেন গুলো দেখবেন, যে কাস্টমার কি বলতে চায়। তো এই জিনিসগুলো দেখলে আপনি এমন একটা শব্দ পাই যাবেন যেটা হচ্ছে যে অনেক পাওয়ারফুল, কিন্তু খুব ইউজ করতে হবে, যেটা খুব কম ইউজ করে। পাশাপাশি আপনি যখন বাংলাদেশে তারা সার্চ করে তেমন কোনো ওয়ার্ড পান নাই, এবার যাবেন আপনি অ্যামাজনে। অ্যামাজনে যেটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্ল্যাটফর্ম, সেখানে গিয়ে সার্চ করবেন আপনার প্রোডাক্ট, একই প্রসেস, কোয়েশ্চেন দেখবেন, রিভিউ দেখবেন। এগুলো দেখার পর সেখানে আপনি একটা ওয়ার্ড পাই যাবেন। ওয়ার্ড পাই গেলে সেই ওয়ার্ডটাকে ইউজ করে আপনার কন্টেন্টে ইউজ করবেন। তো এটা হলো আমাদের কন্টেন্টের 5টা উপাদান। আমি শেষ করছি এখানে। আমি আরেকবার পয়েন্ট গুলো আরেকবার বলে যাব, আপনারা নোট করে নিয়েন। সেটা হচ্ছে কন্টেন্টে 5টা মূল উপাদান থাকতেই হবে: রিয়েলিস্টিক কন্টেন্ট, ট্রাস্টেড কন্টেন্ট, অথেন্টিক কন্টেন্ট, পেন পয়েন্টে ফোকাস করতে হবে, আর পাওয়ার ওয়ার্ডস ইউজ করতে হবে। এতটুকু পর্যন্ত আপনাদের সবাই ক্লিয়ার কিনা বা সবাই বুঝছেন কিনা একটু হচ্ছে চ্যাটে জানাবেন। ভয়েসে জানানোর দরকার নাই, আপনারা হচ্ছে চ্যাটে জানাবেন যে এতটুকু ক্লিয়ার কিনা। ক্লিয়ার হইলে আমি হচ্ছে যে সামনের দিকে যাবো, ইনশাল্লাহ সামনের টপিকে যাবো। ক্লিয়ার, ক্লিয়ার। ঠিক আছে, সবাই ক্লিয়ার। এবার হচ্ছে আমরা আহ সেকেন্ড টপিকে যাব। সেকেন্ড টপিকটা হচ্ছে আমাদের কন্টেন্টের কিছু স্ট্র্যাটেজিক কন্টেন্ট প্ল্যানিং। অর্থাৎ আমি যে কন্টেন্ট করব, কন্টেন্টে কি কি প্ল্যান রাখা মাথায় উচিত, মানে কি কি প্ল্যান মাথায় রাখা উচিত, বা কোন কোন বিষয়গুলোতে আমি মাথায় রাখবো, কোন কোন বিষয়তে নজর দিব বেশি। তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
এটা এখানে সর্বপ্রথম অনেকগুলো প্রায় 12টা মতো পয়েন্ট শেয়ার করবো আপনাদের সাথে, এটা আপনারা একটু নোট করবেন। নাম্বার ওয়ান, ক্যাম্পেইনের লক্ষ্য সেট করা। ক্যাম্পেইনের একটা গোল সেট করতে হবে। আমরা হচ্ছে ক্যাম্পেইন বলতে কি বুঝি? ক্যাম্পেইন হচ্ছে ধরেন আমি কন্টেন্ট বানাচ্ছি, সেটা অ্যাড রান করতেছি, সেটা আমি হচ্ছে যে পোস্ট করতেছি, সেটা এই সমস্ত বিষয়টা মানে কাস্টমারের কাছে সেল করা পর্যন্ত বা সেলের পর পর্যন্ত মানে আমার সমস্ত যে কার্যক্রম এটাকে বলা হচ্ছে যে ক্যাম্পেইন। মানে পুরো কার্যক্রমটাকে ক্যাম্পেইন বলতেছি সহজ ভাষায়। এখন ক্যাম্পেইনের মধ্যে আপনার কন্টেন্ট থাকবে, ক্যাম্পেইনের মধ্যে আপনার অ্যাড রান থাকবে, ক্যাম্পেইনের মধ্যে আপনার কোন কন্টেন্টের পর কোন কন্টেন্ট দিবেন ইত্যাদি প্ল্যানিং থাকবে। তো সর্বপ্রথম আপনার কন্টেন্ট ক্যাম্পেইনের লক্ষ্য সেট করতে হবে যে আমি যে অ্যাডটা রান করব, এই অ্যাড এর মাধ্যমে আমি আসলে কি চাচ্ছি। ধরেন আমার নতুন পেজ, আমি কি চাচ্ছি যে আমার পেজে কিছু লাইক কমেন্ট আসুক, এটা যাচ্ছি, নাকি হচ্ছে যে আমি চাচ্ছি যে এই আমার পেজে হচ্ছে যে একটা অডিয়েন্স আছে, অডিয়েন্সকে আমি দেখাবো যে আমি সেল করতে চাচ্ছি, কোনটা চাচ্ছি আমি। তো সর্বপ্রথম আমার ক্যাম্পেইনের লক্ষ্য সেট করতে হবে। 2 মিনিট একটু সময় দিবেন। ঠিক আছে, যেটা বলতেছিলাম ক্যাম্পেইনের গোল সেট করতে হবে। ক্যাম্পেইন আমি কেন করতেছি সেটা, আমি কি লাইক চাচ্ছি, আমি কি ফলো চাচ্ছি, আমি কি আমার পোস্টে এঙ্গেজমেন্ট চাচ্ছি, নাকি আমি কি বলে সেল চাচ্ছি। তো ধরেন আমি একটা গোল সেট করলাম যে আমি সেল চাচ্ছি, জাস্ট সাপোজ কথার কথা, আমার ক্যাম্পেইনের গোল হলো আমি গোল সেল চাই। এবার নাম্বার টু, প্রথম ওয়ান গেল ক্যাম্পেইনের গোল। নাম্বার টু, কন্টেন্টের গোল সেট করা। এখন আমি যেহেতু সেল চাচ্ছি, এখন আমার কন্টেন্ট কেমন কেমন করব, কন্টেন্ট কিভাবে হবে এটা নিয়ে প্ল্যানিং করতে হবে বা গোল সেট করতে হবে। এখন আমি যদি সেল চাই, হুট করে তো আমি একজন মানুষের কাছে সেল নিতে পারবো না। ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমি হুট করে আপনার সামনে এসে বললাম যে এটা হচ্ছে একদম খাঁটি অথেন্টিক মধু, 50% ডিসকাউন্ট চলতেছে, ডেলিভারি চার্জ ফ্রি, এখন নিলে আপনি নিবেন। আমি আপনাকে অফার করলাম, আপনি কি আসলেই নিবেন? বেশিরভাগ মানুষ এটা কিন্তু নিবে না। আমি আপনার চিনি না জানি না, হুট করে রাস্তার মধ্যে আসি থেকে বললেন যে মানে কোথেকে উড়ে আসলেন আর আমি কেন আপনার প্রোডাক্ট নিবো, আমি তো আপনার চিনি না। তো ফেসবুকের বিষয়টা হচ্ছে যে ফেসবুকে আমরা কিন্তু কেউ কেনাকাটা করতে আসি না খুব একটা, আমরা আসি কি যে এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা যোগাযোগ রাখার জন্য আসি। আমাদের মিটিং টাইম শেষ হয়ে যাবে প্রায় শেষের দিকে, তো শেষ হয়ে গেলে হচ্ছে যে আমরা নতুন করে আবার লিঙ্ক দিব, আপনারা জয়েন হয়ে দিবেন। আমার এখানে মেসেজ আসছে যে শেষ দিকে। তো যেটা হচ্ছে যেটা বলতেছিলাম, ফেসবুকে আমরা আসি জাস্ট মানে পোস্ট শেয়ার করার জন্য বা জাস্ট টাইম স্পেন্ড করার জন্য, কেউ কিন্তু কেনাকাটার জন্য আসে না। তো এমন সময় হুট করে কেউ যদি আসে যে আমার কাছে আসে বলে এটা খাঁটি অথেন্টিক, আমি তার থেকে কেন দিব আমি যদি তাকে না চিনি। এই কারণে আমার আগে কাস্টমারের সাথে পরিচিত হইতে হবে। কাস্টমারকে আমার ফেসটা চিনাইতে হবে, আমার ব্র্যান্ডটা চিনাইতে হবে, আমার পেজটা চিনাইতে হবে, আমার ওয়েবসাইটটা চিনাইতে হবে। তারপরে গিয়ে আমি তাকে কোনো একটা অফার করলে সে হচ্ছে যে অফারটা মানে ডিনাই করতে পারবে না। তার মানে আমার ক্যাম্পেইনের গোল হচ্ছে সেল করা, বাট আমার কন্টেন্টের ফার্স্ট গোল কিন্তু সেল হইতে পারবে না। আমার ফার্স্ট কন্টেন্ট কিন্তু সেল কন্টেন্ট হইতে পারবে না, বরং আমার ফার্স্ট কন্টেন্ট হবে ভ্যালু কন্টেন্ট, আমার ফার্স্ট কন্টেন্ট হবে তাকে এঙ্গেজমেন্ট কন্টেন্ট। তো আমার তাহলে গোল কি গেল? এক নাম্বার গেল ক্যাম্পেইনের গোল, যে সেল কন্টেন্ট সেল চাই। 2 নাম্বার এসে কন্টেন্টে এসে কন্টেন্টের গোল দুইটা হইলো, আমার অন্তত দুইটা কন্টেন্ট করতে হবে। একটা হবে সেল সরি এঙ্গেজমেন্ট কন্টেন্ট বা ভ্যালু কন্টেন্ট, এবং সেকেন্ডটা হবে আমার সেলস কন্টেন্ট। এতটুকু আশা করি ক্লিয়ার। এবার আমার হচ্ছে নাম্বার 3। নাম্বার 3তে আমি এসে দেখবো আমার টার্গেট অডিয়েন্স। আমার টার্গেট অডিয়েন্স কারা, আমার টিজি কারা, টার্গেট অডিয়েন্স কারা, এটা কিন্তু সব অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধরেন আমি অনেক ভালো, ধরেন আপনি একটা কন্টেন্ট করলেন যে যে বাচ্চাদের আইটেম নিয়ে, বাচ্চাদের কেন প্রয়োজন, আপনি একদম হাই ক্লাস একটা কন্টেন্ট মানে উইনিং কন্টেন্ট বলতে পারবো, এটাকে সব দিক থেকে সেরা। বাট এই কন্টেন্টটা আসছে আমার কাছে, আমি আনম্যারিড, আমার বাচ্চা নাই, আমি এই কন্টেন্ট দেখে কি লাভ হবে? আমি যদি কিনবো না ভাই, আমি তো এটার কাস্টমার না। আমি আপনাকে এটা 1000 বার দেখাইলে আমি উল্টা ব্লক করে দিব আপনাকে, বাট আমি তো কিনবো না। এই কারণে কন্টেন্টে টার্গেট অডিয়েন্সটা বুঝতে হবে। আর টার্গেট অডিয়েন্স বুঝার ক্ষেত্রে, টার্গেট অডিয়েন্স যদি আমি না বুঝি, দেখা যাবে যে আমি তাদের সাইকোলজিটা বুঝতে পারবো না। কারণ আপনি একজন বয়স্ক মানুষকে যেভাবে কথা বলে সম্বোধন করতে পারবেন, আবার আমাদের মতো যারা আছে তাদেরকে সম্বোধন স্টাইল কিন্তু এক হবে না। অনেক সময় দেখা যায় যে আমরা একইভাবে এই কোচিং সেন্টার যারা আছে অনলাইনে, যারা হচ্ছে যে কোচিং প্ল্যাটফর্ম বা আহ, কি বলে লার্নিং টিচিং প্ল্যাটফর্ম যেগুলো, তো ওই ক্ষেত্রে দেখা যায় যে টিচাররা যারা আছে, টিচাররা মোটামুটি হচ্ছে গ্রাজুয়েশন শেষ করে বা ভার্সিটির পড়তেছে এরকম।
আর স্টুডেন্ট থাকে 6 থেকে 10 ইন্টার বা সর্বোচ্চ হচ্ছে অ্যাডমিশন লেভেলে যারা ওরা। তো ওদের কন্টেন্ট দেখা যায় যে ওরা তুমি করে সম্বোধন করে অনেকে, যে তোমরা যারা এইচএসসি 25 ব্যাচ আছো এভাবে সমাধান করে। এখন উনি তুমি সম্বোধন করছে, ওনার কন্টেন্টটা অনেক ভালো হয়েছে। এখন আপনি ওনারে দেখলেন যে ওর কন্টেন্টটা অনেক ভালো হয়েছে, আমি ওনারে কপি করি, আপনি তুমি বলা সম্বোধন মানে তুমি বলা শুরু করলেন। এটা জাস্ট কটা কটা উদাহরণ, মানে কেউ তো আর ধরেন এভাবে কপি করে না, অন্য কিছু কপি করে আর কি। আমি এটা সহজভাবে উদাহরণ দিচ্ছি। আপনিও তুমি বলা শুরু করলেন, বাট দেখা গেল ধরেন আমি তুমি বলা শুরু করছি, আমার বয়স হচ্ছে 22 বছর। এখন আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে 28 থেকে 45 বছর। এখন আমি 28 থেকে 45 বছর, যারা হচ্ছে আমার থেকে বয়স অনেক বড়, তাদেরকে আমি তুমি বলে সমাধান করতেছি। বিষয়টা দেখতেই তো একটা অভদ্রতা দেখা যাচ্ছে। আমি লাগাচ্ছি। তো বিষয়টা দেখতেই তো একটা হচ্ছে যে অভদ্রতা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার টার্গেট অডিয়েন্সটা খুব বেশি ক্লিয়ার হইতে হবে। আমার টার্গেট অডিয়েন্সের কি পছন্দ, সে কি পছন্দ করে, সে কোথায় যায়, সে কোথায় সে কিভাবে কথা বলে সে পছন্দ করবে, এই জাতীয় সবগুলো বিষয় মানে আমার জানা থাকতে হবে। আমার এবং এই জিনিসগুলো আমার লিখিত ভাবে থাকতে হবে, আমার টার্গেট অডিয়েন্স যারা তাদের কাছে আহ, আমি যাইতে পারতেছি কিনা। ঠিক আছে, ঠিক আছে। নাম্বার 3 গেছে আমার টার্গেট অডিয়েন্স কে বোঝা। এবার হচ্ছে আমার নাম্বার 4, সেটা হচ্ছে পেইন পয়েন্ট গভীরভাবে বোঝা। পেইন পয়েন্ট গভীরভাবে বোঝা এই জিনিসটা আমরা একটু আগে কিন্তু শেয়ার করছিলাম, মোটামুটি বিস্তারিত বলছিলাম। তারপরেও আমি এবার এখানে হচ্ছে খুব বেশি কিছু বলার নাই, যেটা বলছিলাম কাস্টমারের সাইকোলজি বুঝে পেইন পয়েন্টটা আসলেই কাস্টমারের পেইন পয়েন্ট কিনা সেটাতে নজর দিতে হবে। এবং আমরা আপনাদেরকে কিছু হচ্ছে যে লাইভ কিছু উদাহরণ দেখাই, সেটা হচ্ছে আমি স্ক্রিনটা শেয়ার করি। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, কেটে গেছে মনে হয় না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না না এটা আছে। এই জিনিসটা কতদিনও প্রবলেম করছিল। আচ্ছা, আচ্ছা, আমি আপনাদেরকে স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি, যেহেতু স্ক্রিন রেকর্ড দেখা যাচ্ছে না। গত ক্লাসে দিয়েছিলাম সেটাই দেখাই। ছবি দেখা যাচ্ছে? জি জি হচ্ছে। আশা করি দেখা যাচ্ছে। তো এখানে যে জিনিসটা, এটা হচ্ছে একটা পেজ, আমার একটা পেজ। ওরা হচ্ছে যে বাচ্চাদের জিনিস সেল করে। বাচ্চাদের বলতে হচ্ছে যে বাচ্চাদের ওই পিটার, তারপর হচ্ছে যে মানে একটা কম্বো প্যাকেজ আর কি। তারপর হচ্ছে যে চুষনি একটা আছে, বা এরকম আরো কয়েকটা প্রোডাক্ট আছে, তারপর বাচ্চাদের জামা কাপড়, তারপর হচ্ছে যে বাচ্চাদের কি বলে ডায়াপার এগুলো। তো ওদের কি কন্টেন্ট দিছে, ওরা কিন্তু কোনো অ্যাড রান করে না, ওরা হচ্ছে সব অর্গানিক। ওরা একটা পোস্ট দিছে যে প্রেগনেন্সির সময় সবচেয়ে বেশি কি খেতে ইচ্ছা করতো। ওরা এমন একটা পোস্ট দিছে যেখানে দেখেন 103টা কমেন্ট, 64 জন রিয়েক্ট, ওরা কিন্তু অর্গানিক 5টা শেয়ারও করছে। এখানে ওরা কোনো রকম অ্যাডভার্টাইজিং করে নাই, সমস্ত মানে ফুল হচ্ছে অর্গানিক। এখানে মানুষ অনেক বেশি এঙ্গেজ হয়েছে। কেন এঙ্গেজ হয়েছে? কারণ আমি যাদের সমস্যা নিয়ে বাচ্চাদের জিনিসগুলো কি কিনবে, বেশিরভাগ হচ্ছে যদিও বাবা কিনে আমাদের প্রেক্ষাপটে, দেশের প্রেক্ষাপটে, বাট সিদ্ধান্ত নেয় কিন্তু বাচ্চার মা। অর্থাৎ বাচ্চার কি লাগবে না লাগবে এই সিদ্ধান্তগুলো বাচ্চার মা নেয়। এখন বাচ্চার মায়ের সাথে যদি আমি রিলেট করাইতে পারি, তাহলে কিন্তু আমার হচ্ছে যে রিচ অনেক বেশি বেড়ে যাবে। কাস্টমার আমার সাথে এঙ্গেজ হবে, কাস্টমার সে ওন করবে, সে মনে করবে যে আসলে এই পেজটাতে তার জন্য বানানো, সে এখানে গিয়ে মানে ভ্যালু পাবে কিছু। তো যারা হচ্ছে সদ্য মা হয়েছে তারা কিন্তু প্রেগনেন্সির সময়টা পার করে আসছে, তারা কিন্তু জানে যে প্রেগনেন্সির সময় মানে কি পেইনটা তারা ফিল করছিল। তারপর ওরা ওদের পেজে আরো একটা কন্টেন্ট ছিল, সেটা হচ্ছে যে বাচ্চাকে ঘুম ঘুম পাড়াইতে কতক্ষণ লাগে, 5 থেকে 10 মিনিট, এরকম একটা পোল দিছিল, যেখানে হচ্ছে অনেকে ভোট দিছে। তো এই ধরনের কন্টেন্ট গুলো, এগুলো কিন্তু দেখেন এটা কিন্তু ওদের প্রোডাক্টের সাথে রিলেট না। ওরা বলছে যে প্রেগনেন্সির সময় কি খেতে ইচ্ছা করে, ওরা কি প্রেগনেন্সির সময় যা খেতে ইচ্ছা করে এগুলোকে ওরা সেল করে? করে না। ওরা সেল করে বাচ্চার জিনিস। বাট ওরা এমন কিছু মানে জিজ্ঞেস করছে যেটা হচ্ছে যে কাস্টমারের পেইন পয়েন্ট নিয়ে কথা বলে। ওগুলো কিন্তু কাস্টমারের পেইন পয়েন্ট, বাচ্চার মায়ের পেইন পয়েন্ট, বাচ্চার মা কিন্তু এই সমস্যাগুলো ফেস করে। সুতরাং আমি কাস্টমারের সমস্যা নিয়ে কথা বলতে হবে, এবং এই সমস্যাটা যে সরাসরি আমার প্রোডাক্টের সাথে রিলেট হইতে হবে এমন না, বড় মানে আমার কাস্টমারের সমস্যা হইলেই হইলো। এর সাথে আপনাদেরকে একটা বোনাস ট্রিক্স দিয়ে দিই, যেটা হচ্ছে গত ক্লাসে সম্ভব দিই নাই। এটা হচ্ছে ট্রেন্ডিং কনসেপ্ট কন্টেন্ট। ট্রেন্ডিং কনসেপ্ট কন্টেন্ট।
এখন ট্রেন্ডিং কনসেপ্ট বলতে আমরা বুঝি যে যেগুলো হচ্ছে ভাইরাল ইস্যু সেগুলা। এটা আমরা এই টেকনিকটা আমরা অনেকে বেশিরভাগ মানুষ ইউজ করি, তবে ভুলভাবে ইউজ করি। ভুলভাবে ইউজ করি কি, যেটা ভাইরাল হয় আমরা সেটা নিয়ে পুড়ে যাই। যেমন এখন সান্ডা ভাইরাল না, সবাই সান্ডা নিয়ে করে আসে, সান্ডার ছবি টবি দিয়ে হুলস্থুল মার্কেটিং করতেছে। হয়তো কিছু লাইক কমেন্টও পাচ্ছে, রিচও পাচ্ছে। তো সবাই ভাবতেছে যে মানে এটা হচ্ছে যে আমার ভালো একটা মার্কেটিং করতে পারছি মানে ভাইরাল ইস্যুটা ইউজ করে, বাট দিন শেষে এটা কিন্তু খুব নেগেটিভ একটা প্রভাব ফেলে। তো আপনার ব্র্যান্ড ভ্যালুটা নষ্ট হয় মাঝখান দিয়ে। ওই তরমুজ বিক্রেতা ওই কিরে ওনাকে ইউজ করে অনেক বড় বড় ব্র্যান্ডেরা, ব্র্যান্ড হচ্ছে যে দেখলাম যে ওরা ইউজ করছে ওনাকে। উনি হচ্ছে যে এসে গ্যাজেট আইটেম নিয়ে বলতেছে এটা ভালো টালো, বাট উনি হচ্ছে তরমুজ বিক্রি করে ভাই। উনি হচ্ছে একদম আমি অনেক ছোট করতেছি না, বাট বোঝার জন্য বলতেছি, উনি হচ্ছে যে আমাদের সমাজ যেটা হচ্ছে নিম্নবিত্ত মানুষ ওনারা, উনি গ্যাজেট সম্পর্কে কি জানে? উনি উনি যদি গ্যাজেট সম্পর্কে মানে কিছু ভ্যালু দেয়, একজন হাই ক্লাস পিপল কি ওই ভ্যালুটা নিবে ওনার থেকে? কখনোই নিবে না, বা ওনাকে ট্রাস্ট করবে? নিবে না। উনি যদি তরমুজ সম্পর্কে কিছু বলে, ট্রাস্ট করবে মানুষে, কারণ উনি ওনার সেক্টরের দক্ষ। তো একই বিশেষ যে যে মানে যেসব মানে সব ট্রেন্ডে গা ভাসানো যাবে না, বাট ট্রেন্ডে গা ভাসাবো ঠিক আছে, কিন্তু বুঝে শুনে। যেমন কিছুদিন আগে হচ্ছে যে এখন তো একটু বৃষ্টি পড়ছে, ঠান্ডা, কিছুদিন আগে কিন্তু হুলস্থুল গরম পড়ছিল, অসহ্য রকমের গরম। তো আমার মূল বিজনেস, আমি হচ্ছে ওয়াল ফ্রেম সেল করি। তো আমি যেহেতু ওয়াল ফ্রেম, সেটা হচ্ছে ঘর সাজানোর একটা প্রোডাক্ট। আমি একটা পোস্ট করছিলাম যে এই গরমে প্রাকৃতিক ভাবে ঘরকে ঠান্ডা রাখার 8টি উপায়, এটা লিখে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা হচ্ছে টিকটকে দিছিলাম, সব জায়গায় দিছিলাম, টিকটকেও দিছিলাম। টিকটকে আমি মূলত সেলের আশা করি না, বাস জাস্ট জাস্ট কাস্টমারের সাথে পরিচিত হওয়ার জন্য, কাস্টমারকে আমার ফেসটা চেনানোর জন্য জাস্ট কন্টেন্ট গুলো দেওয়া। তো আমার যেহেতু আমি অ্যাক্টিভ না টিকটকে, আমার 4 জন ফলোয়ার ছিল মাত্র, ভিউ ছিল এভারেজ ভিউ 110 112। বাট এই কন্টেন্টটা দেওয়ার পর আমার ওই কন্টেন্টে 1,68,000, সরি 68,000, 1,68,700 ভিউ আমি লাস্ট দেখছি, এখন বাড়ছে কিনা জানি না। মাত্র 4 জন ফলোয়ার নিয়ে আমি 1,68,700 প্লাস ভিউ। এটা কেমনে সম্ভব হয়েছে? কারণ আমি এমন একটা টপিকে কথা বলছি যে সমস্যাটা সবার। গরমে কে অতিষ্ঠ না ভাই? সবাই গরমে সমস্যায়। সবাই চিন্তা করতেছে কেমনে ঘরকে ঠান্ডা করা যায়, কেমনে হচ্ছে যে মানে শান্তিতে একটু রাতে ঘুমানো যায়, সবাই একই সমস্যায়। আমি ওদের পেইন পয়েন্টটা নিয়ে কথা বলছি। শুধু পেইন পয়েন্ট নিয়ে, শুধু ভাইরাল ইস্যু নিয়ে কথা বলি নাই, ওইটার সাথে আমার প্রোডাক্ট রিলেটেড কিনা। আমি যেহেতু ঘর সাজানো নিয়ে কাজ